আসসালামু আলাইকুম রিয়াজ ভাই। ঈদ মোবারক। ওয়ালাইক ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হুম, তো আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়ে গেল ভাই। এখন তার পরবর্তীতে দেখলাম আমাদের উপদেষ্টা মাহফুজ আবার একটা নতুন ট্যাগ দেয়া শুরু করলো পাকিস্তানপন্থী। এই ব্যাপারে আপনার কি মতামত আসলে? হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আ আমাদের এই মানে বিভাজন, ট্যাগ দিয়ে বিভাজন এটা আমাদের পিছু ছাড়তেছে না। তো পাকিস্তানপন্থী ট্যাগটা নিয়ে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে আ মূলত আমাদের দেশে মানে গণ অভ্যুত্থানের আগে কিন্তু একটা স্লোগান আমরা খুব দেখলাম ঢাকা ইউনিভার্সিটি সহ সব জায়গায় যে এই জেন জি তরুণ প্রজন্ম, "দিল্লি না ঢাকা, ঢাকা, ঢাকা" এই স্লোগানটা হইছে। এটা নিয়ে গান টানও হইছে অনেক। "দিল্লি না ঢাকা, 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 গোলামি না আজাদি, আজাদি, আজাদি।" তার মানে আমাদের তরুণ প্রজন্ম বুঝতে পারতেছে যে আমাদের শৃঙ্খলটা কোথায় বাঁধা ছিল। সেটা হলো দিল্লিতে। এবং এরপরে আমরা এখন যত ঘটনা আসতেছে আমরা বুঝতেছি এবং এটা বুঝার জন্য রকেট সায়েন্টিস্ট হওয়া লাগে না। ভারতের সাথে আমাদের প্রায় কয়েক ২ ৩-৪ হাজার মাইল বর্ডার ৩ পাশ দিয়ে, তাই না? ৪,৫০০ মাইল খুব ৪,৫০০ কিলোমিটার মাইল। খুব সম্ভবত। এত লম্বা বর্ডার এবং সীমান্ত হত্যা প্রতিনিয়ত হয়। তারা আমাদেরকে তাদের সাথে আমাদের অনেক ধরনের প্রবলেম, সীমান্ত হত্যা প্রবলেম, ফেলানির মতো অসংখ্য লাশ গেছে। তারা আমাদের নদীগুলো অভিন্ন নদীগুলোতে বাঁধ দেওয়া। তিস্তা হোক, ফারাক্কা হোক, ফেনী নদীর বাঁধ হোক, এগুলো নিয়ে বাদ দিয়ে শুকনা মৌসুমে আমাদেরকে হচ্ছে মরুভূমি বানায় মারে। আর বর্ষা মৌসুমে পানি ছাইড়া দিয়ে বন্যায় মারে। তারপরে বাণিজ্য ঘাটতি ছিল আমাদের সাথে তাদের হিউজ। মূলত বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ভারতের লাভ যেটা হইছে যে আমাদেরকে তারা বাজার হিসেবে ইউজ করছে। আমাদের মানে আমাদের আমরা মানে ২০ কোটি মানুষ ছিলাম তাদের পণ্যের বাজার। কিন্তু আমাদের পণ্য কিন্তু ভারতে তেমন একটা পাত্তা পায় নাই। এবং টিভি চ্যানেলও সেইম। তাদের টিভি চ্যানেলগুলো আমাদের এখানে অ্যাডভার্টাইজমেন্ট করতেছে, মার্কেট পাচ্ছে, লোকজন দেখতেছে। আমাদের টিভি চ্যানেল ওখানে ব্লক। এরকম হইছে পুরা একচেটিয়া একতরফা। এবং একইভাবে ভারতের যে আধিপত্য ছিল আমাদের দেশের উপরে, যেমন নির্বাচনে আমরা ২০১৪ সালে সবাই দেখছি এটা যে সুজাতা সিং আসলো। আসার পরে সে প্রেসক্রিপশন দিল। প্রণব মুখার্জি যখন আসলো তার পিছনে যে আমাদের পলিটিশিয়ানরা লাইন দিয়ে দাঁড়ায় ছবি তুললো, তাই না? এবং সুজাতা সিং এরশাদকে নিয়ে সিএমএইচ এ ভর্তি করাইয়া জোর কইরা বাধ্য করলো নির্বাচনে যান। আবার জিএম কাদের সে গত বছর বা তার আগের বছর বোধহয় ইন্ডিয়াতে গেল, তাই না? আসার পরে এয়ারপোর্টে তারে জিজ্ঞেস করলো সাংবাদিকরা যে, "কি আলাপ হইছে?" বলছে, "না, ইন্ডিয়া অনুমতি না দিলে কি আলাপ হইছে তো বলা যাবে না।" সো ইন্ডিয়ার ইনফ্লুয়েন্সটা খুবই দৃশ্যমান। মানে শুধু হাইপোথেটিক্যাল না, থিওরেটিক্যাল না, দৃশ্যমান এটা। ইন্ডিয়ার ইনফ্লুয়েন্স যে ছিল এবং আমাদের সামরিক, বেসামরিক আমলাতন্ত্র, আমাদের যারা মানে বিসিএস ক্যাডার হিসেবে জয়েন করত, একটা নির্দিষ্ট পর্যায়ের উপরে যারা উঠতো প্রশাসন, অ্যাডমিন ক্যাডার বা সামরিক আমলাতন্ত্র, তাদের সবাই ট্রেনিং হইতো ইন্ডিয়াতে একটা পর্যায়ে। এবং ট্রেনিং হওয়ার মানেই কি এটা নিয়ে প্রোফাইলিং হইতো। তাদের ভালো-মন্দ, তারা কি চায়, কি পছন্দ করে এবং এগুলা তারা সবকিছু ইনফরমেশন ইন্ডিয়ার কাছে আছে। এটা খুবই বিপজ্জনক। তারপরে আমাদের অ্যা কি বলে বিটিআরসি আমাদের টেলিকমিউনিকেশন সেক্টরের ডেটা গুলা স্পর্শকাতর সেনসিটিভ ডেটা, এনটিএমসির ডেটা, ইন্ডিয়ার অ্যাক্সেস লাইক সব জায়গায়। তো আমাদের সার্বভৌমত্ব, আমাদের যে জাতীয় নিরাপত্তা এগুলা এতটা মানে ইন্ডিয়ার কাছে জিম্মি হয়ে গেছিল, এইটা আমাদের এই গণ অভ্যুত্থানের এই প্রজন্ম বুঝতে পারছে। এইজন্যই তারা দিল্লি না ঢাকা, ঢাকা, ঢাকা বলছে। এখন আসি পাকিস্তানের ব্যাপারটা। যে পাকিস্তান আমরা দেখছি ছোটবেলায় ওই ক্রিকেট ম্যাচ দেখতাম আমরা ভারত-পাকিস্তান, দেশ ২ ভাগ হয়ে যেত। কিন্তু বাস্তবতা হচ্ছে পলিটিক্যালি দেখলে পাকিস্তানের আসলে আমাদের দেশে ইনফ্লুয়েন্সটা কোথায় আছে? আমরা কি কখনো দেখছি যে পাকিস্তানি সচিব, পররাষ্ট্রমন্ত্রী অথবা পাকিস্তানের প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট কেউ আইসা আমাদের দেশে সবক দিতেছে, তোমাদের নির্বাচন এই করতে হবে, ওই করতে হবে, তোমাদের এই হইছে, ওই হইছে। আমরা দেখি নাই। মানে আমি আমার বয়স 38 হইছে আমি দেখি নাই যে পাকিস্তান আইসা আমার দেশে মাতব্বরি করতেছে। নির্বাচন এমনে হবে না অমনে হবে। অথবা তার সাথে আমার কোনো অভিন্ন সীমান্তও নাই। ভারত যেরকম গুলি কইরা ফেলানিকে মারতেছে, গুলি কইরা অনেক মানুষকে মারতেছে, কাঁটাতারের বেড়ার উপর আমাদের লাশ ঝুলাই দিচ্ছে। পাকিস্তান কোথায় সীমান্তে মারবে? তার সাথে আমার সীমান্তই নাই ১২০০ মাইল দূরে। আমার অভিন্ন নদীতে ভারত বাদ দিতেছে। পাকিস্তান কোন অভিন্ন নদীতে বাদ দিবে? তার সাথে আমার মানে কোনো অভিন্ন নদীই নাই। তারপরে বাণিজ্য ঘাটতি যেটা, পাকিস্তানের বাণিজ্য ঘাটতি কি করবে? পাকিস্তানের নিজেরই রুপির কোনো খবর নাই। পাকিস্তানের যেই কারেন্সি ওইটা হইলো $১ এখন ২০০ পাকিস্তানি রুপি হয়। বাংলাদেশের থেকে তাদের অবস্থা খারাপ অর্থনৈতিকভাবে। তো তারা আমার পলিটিশিয়ানদেরকে কিনবে। তার নিজেরই খবর মানে খারাপ। তার ওইখানে বিচ্ছিন্নতাবাদী খালিস্তান বিদ্রোহীদেরকে মানে তার ম্যানেজ করতে হয়। তার ওই যে উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশে টিটিপি, তারপরে বিভিন্ন জঙ্গি হামলা এগুলো নিয়ে পাকিস্তান বিপর্যস্ত অবস্থা। পাকিস্তান তারপর কাশ্মীর আবার আরেকটা ফ্রন্ট। পাকিস্তানের আসলে ওই লাক্সারিটাই নাই যে আমার দেশের পলিটিশিয়ানদেরকে সে কিনবে বা সেট করবে। র এর ক্ষেত্রে যেটা বলা হয় ইন্ডিয়ান যে আমাদের দেশের অলিতে গলিতে রাজনৈতিক দল, এজেন্সি পরিচালিত বহুত দল, সবখানে র এর এজেন্ট,
ডিজিএফআই এর অফিসে রয়ের একটা ফ্লোর ছিল এরকম শোনা যায়। এই যে আয়নাঘর এগুলার মদতদাতা অথবা জুলাই হত্যাকাণ্ডে আমরা হিন্দিতে কথাবার্তা বলছে এরকম শুনছি। বিডিআর বিদ্রোহে শুনছি। তো ইন্ডিয়ার এত ডিপ ইনফ্লুয়েন্স এবং স্বার্থটাও জড়িত। কারণ আমরা খুব মানে অন্যান্য আমাদের মংলা পোর্ট দিয়ে তারা বাণিজ্য করতেছে। এগুলা সব বাদও দিলাম। ট্রানজিট পাচ্ছে। তাদের যে সেভেন সিস্টার্স এটার অখণ্ডতা ধরে রাখার জন্য বাংলাদেশের ভিতর দিয়ে তাদের ট্রানজিটটা খুব জরুরি ছিল। সেভেন সিস্টার্স এর যে সি পোর্ট অ্যাক্সেস এটা বাংলাদেশের এই যে ফেনী নদীর উপর দিয়ে এই জন্য ব্রিজটা তারা বানায় দিয়েছিল যে সেভেন সিস্টার্স এর মালামালগুলা সাগরে পরিবহনের জন্য যাবে কোন রাস্তা দিয়ে যাবে বাংলাদেশের ফেনী নদীর উপর দিয়ে ব্রিজ বানায় ওই সেভেন সিস্টার্স এর একটা সি অ্যাক্সেস তারা তৈরি করতে চেয়েছিল। তো এবং আমরা জানি যে শিলিগুড়ি চিকেন নেক যে করিডোর এটা ভারতের নিরাপত্তার জন্য খুবই সমস্যা। মাত্র 15 মাইল করিডোর, যে কোনো টাইমে চায়নার সাথে ফাইট লাগলে দে ক্যান কাট দ্য নেক অফ। এই জন্য সেভেন সিস্টার্সকে ধরে রাখার জন্য তাদের বাংলাদেশে সবসময় একটা করদ রাজ্য দরকার ছিল যেটা দিয়ে তারা ট্রানজিট পাবে তাদের প্রয়োজনীয় সবকিছু। তো ভারতের সাথে আমি ভাই যেমন একটা জিনিস এড করতে হুম, চাই যে হুম। বাংলাদেশটাকে তারা কোনো একটা প্রদেশ হিসাবে নেবে না। বাংলাদেশ আলাদা দেশ থাকবে কিন্তু কর্তৃত্বটা ওদের থাকবে। এরকম একটা এক্সাক্টলি। মেন্টালিটি ছিল ওদের। মানে ওই যে আমরা একটু যদি ওইভাবে বলি যে আপনি বিয়ে কইরা বউয়ের মর্যাদাও দিবেন না, রক্ষিতা হিসেবে রাইখা দিবেন আরকি। যে তোরে আমি ভোগ এক্সাক্টলি। করব কিন্তু মর্যাদা দিব না। তো বাংলাদেশ ওয়াজ লাইক দ্যাট ফর মানি ইন লাইট অফ ইন্ডিয়ান যেই ইন্টারেস্ট বা হেজিমনি। তো এখানে পাকিস্তানের ইন্টারেস্টটা আমরা যদি দেখি জাস্ট একেবারে মানে অ্যানালাইটিক্যাল অ্যাপ্রোচ এ যদি দেখি, আমরা যদি জিওগ্রাফিক্যালি বলি, পলিটিক্যালি বলি, ফাইন্যান্সিয়ালি বলি, পাকিস্তানের ইন্টারেস্ট কোথায় গত ৫৪ বছরে? আমি কিন্তু বিফোর ৭১ এর কথা বলতেছি না। তো তাইলে এখন আমরা দেখতেছি যে আসলে পাকিস্তানের ওই সামর্থ্যও নাই, তার ওই ইন্টারেস্টও নাই। তার আরো হাইয়ার প্রায়োরিটি আছে বাংলাদেশের চেয়ে। মানে তার নিজের অখণ্ডতা ধরে রাখার জন্য, তার ইকোনমি ধরে রাখার জন্য, তার কাশ্মীর ইস্যু ঠিক রাখার জন্য, তার নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টায়ার প্রভিন্স এনডব্লিউএফপি মানে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ বা খালিস্তান এগুলাকে ঠিক রাখার জন্য তার নিজেরই অবস্থা খারাপ। সো তার আসলে ওই ডিপ ইনফ্লুয়েন্স এবং আমরা দৃশ্যমান কখনো দেখিও নাই এগুলা। তাইলে এখন আপনি বলতে পারেন এই পর্যন্ত শুনে আমাদের আলোচনা যে ভাই মানলাম পাকিস্তানপন্থী বা পাকিস্তানের সাথে হুকটাপ কোনো কিছু থাকার কথা না বাংলাদেশে। মানে যদি খুব মাইনরিটি ফ্রিঞ্জ কিছু ধরেন অফিসার বা স্পাই থাকেও সেটা তাইলে অন্যান্য দেশেরও থাকার কথা যদি এরকম কিছু এলিমেন্ট থাকে। কিন্তু এটা ভারতপন্থীর সাথে তুলনা করার মতো কিছুই না। ওই লেভেলেই যাওয়ার মতো না। আপনি হয়তো এটা মানবেন যে ঠিক আছে ভাই এটা মানলাম কিন্তু 71 এ তো ভাই পাকিস্তানপন্থী লোক ছিল 71 এর আগে। তো এইটা অবশ্যই মানে there is no denying আমার মনে হয় জামাত ইসলাম দলটা অস্বীকার করবে না যে তারা ৭১ এ পাকিস্তানপন্থী ছিল, মুসলিম লীগ ছিল, আরো অনেক ইসলামপন্থী দল ছিল। কিন্তু উপদেষ্টা মাহফুজ এখানে একটা সিলেক্টিভ বায়াস কাজ করতেছে উনার। এবং উনি যে মাদ্রাসায় পড়ছেন সারসিনা মাদ্রাসা, ওই মাদ্রাসার প্রিন্সিপাল যে তার ব্যাপারেও ৭১ এ পাকিস্তান পন্থা, পাকিস্তানের সাপোর্ট এটার অভিযোগ আছে। উনি কিন্তু ওইটার দিকে আঙ্গুল তুলবে না। ওইটা কিন্তু বলবে না। শুধুমাত্র অভিযোগ তো না। এটা তো মানে স্বীকৃত যে উনি পাকিস্তানপন্থী ছিলেন। তো এবং পাকিস্তানপন্থী ছিল। উপদেষ্টা মাহফুজ শুধু ওখানে পড়াশোনাও করেননি। উপদেষ্টা হওয়ার পর ওখানে যেয়ে ওই প্রিন্সিপাল সাথে দেখা করে আসছে, ওই মাদ্রাসা শুধু ভিজিট দেখা করে না, উনি আসছে। সোজা কথা ওইটাকে এখনো ওন করে। কিন্তু ওন উনি করতেছে এক্সাক্টলি। ওইটা কখনো উনি বলবে না। তো এখানে একটা সিলেক্টিভ বায়াস আছে, উনার একটা পলিটিক্যাল ইন্টারেস্ট আছে। এখন উনি কোন উদ্দেশ্যে বলতেছে এই কথাটা সেটা উনি ভালো বলতে পারবে। বাট আমি মনে করি যে এইটা আসলে ইন্ডিয়ান ইন্টারেস্টকেই সার্ভ করে। কারণ বাংলাদেশে ইন্ডিয়া চায় যে কোনোভাবেই হোক এই ইন্ডিয়াপন্থী আর পাকিস্তানপন্থী বাইনারিটাকে জিয়ায় রাখতে, টিকায় রাখতে। তাইলে পাকিস্তান মানে ইন্ডিয়াপন্থী, ইন্ডিয়ার যে এত আমাদের রন্ধ্রে, রন্ধ্রে অফিসারদের মধ্যে সামরিক বেসামরিক আমলাতন্ত্র সব জায়গায় যে ইন্ডিয়ার এজেন্ট সেট করা, ইন্ডিয়ার যে ইনফ্লুয়েন্স, তার যে হেজিমনিক মানে ইন্টারেস্ট, তার আধিপত্যবাদী সম্প্রসারণবাদী মনোভাব এই জিনিসটা যেন যত লাইট রাখা যায়, যত ঢেকে রাখা যায়। আমরা আর কত ঘটনা দেখতে হবে। আমাদের দেশের মানুষ তো দেখছে আবরার ফাহাদ ফেনী নদী নিয়ে স্ট্যাটাস দিল। আর হচ্ছে যে আমাদের দেশের মানে ছাত্রলীগ। ইন্ডিয়াপন্থী লোকজন, ইন্ডিয়াপন্থী ছাত্রলীগ তারা যে তাকে রুথলেসলি একটা ইউনিভার্সিটির ছেলে তাও কোথায়? বুয়েটের মতো বাংলাদেশের শীর্ষস্থানীয় ইনস্টিটিউট তাকে নিয়ে ওইখানে মানে পশুর মতো হত্যা করে, করে মেরে ফেলল। তো মানে এগুলো তো আমরা দেখছি। ইন্ডিয়া নিয়ে কেউ কথা বললে যেমন ইলিয়াস আলী বিএনপির শীর্ষ নেতা ছিল। ইলিয়াস আলী টিপাই মুখ বাঁধের বিরুদ্ধে যখন লং মার্চের ঘোষণা দিল তারপরে উনি সাডেনলি নিখোঁজ হয়ে গেল। তো বাংলাদেশে ইন্ডিয়ার এগেইনস্ট এ কথা বলার মানে কারণে গুম হইছে, এরকম লোকের তো অভাব নাই। এরকম লোক তো প্রচুর। এই যে এখন আয়নাঘর থেকে সারভাইভার যারা, তারা যখন সাক্ষাৎকার দেয় আমরা দেখি যে তাদেরকে যেয়ে জিজ্ঞেস করা হয়তো ইন্টারোগেশন এ যে, "ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলতেন কেন? ইন্ডিয়া নিয়ে আপনার এত চুলকানি কেন?" এরকম একটা প্রশ্ন করা হতো। সো আমার মনে হয় উপদেষ্টা মাহফুজের এই যে পাকিস্তানপন্থী যে বিতর্কটা উনি তুলে আনলেন, এইটা আসলে ইন্ডিয়ান ইন্টারেস্টকে সার্ভ করার উদ্দেশ্যে। এখন উনি স্বেচ্ছায় করতেছেন বা না বুঝে করতেছেন সেটা আমি জানি না। ওইটা নিয়ে আমি কমেন্ট করব না। বাট ইনডিরেক্টলি অর ডিরেক্টলি দিস ইস সার্ভিং দ্য পারপাস অফ ইন্ডিয়ান ইন্টারেস্ট। ইন্ডিয়া এই বাইনারিটা ধরে রাখতে চায় যে ইন্ডিয়াপন্থী আর পাকিস্তানপন্থী।
তাইলে আপনি বলতে পারবেন যে আমি ভাই এই পন্থীও না, ওই পন্থীও না। কিন্তু বিষয়টা তো লাইট না। আমাদের দেশে অন্য কোন পন্থী ধরে নিলাম যে পাকিস্তানপন্থী এলিমেন্ট যদি থাকেও 1% ধরে নিলাম। তাইলে আমেরিকাপন্থী এলিমেন্টও আছে কিছু। তাইলে চায়নাপন্থী এলিমেন্টও আছে কিছু। রাশিয়াপন্থী এলিমেন্টও আছে কিছু। তুর্কিপন্থী এলিমেন্টও আছে কিছু। ওগুলা 1-2% আপনি ফ্রিঞ্জ এগুলা ধরে লাভ নেই। আমাদের দেশের মেইন সিকিউরিটি থ্রেট, নিরাপত্তা থ্রেট, সার্বভৌমত্বের থ্রেটটা আসে ইন্ডিয়া থেকে। এবং এটা খুব ক্লিয়ার আমার মনে হয় জেন জির কাছে। সুতরাং জেন জি ইজ স্মার্ট এনাফ আলহামদুলিল্লাহ দে চ্যান্টেড দ্য স্লোগান দিল্লি না ঢাকা, ঢাকা, ঢাকা। তারা বুঝতে পারছে সমস্যার গোড়াটা কোথায়। সো আমার মনে হয় সময় আসছে উপদেষ্টা মাহফুজের উনারও বুঝা উচিত যে উনার এই ডিভিশন ক্রিয়েট করার প্লটটা কাজ করবে না। বরঞ্চ উনি যদি পলিটিক্যালিও এটাকে ইউজ করতে চায়, উনি নিজেই জেন জির কাছে অপ্রাসঙ্গিক হয়ে যাবে। আমি আশা করি হি উইল টেক হিড ফ্রম দিস জি ভাই। ভিডিও। মানে আমাদের আজকের আলোচনার যদি আমি এক লাইনে কনক্লুশন করি যে আমাদের নতুন দিনের রাজনীতি হবে বাংলাদেশপন্থী রাজনীতি।